বুধবার রাত ৮টার দিকে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে আসে কিছু শিক্ষার্থী। পরে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে তারা। রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন ৩ বছর আগে ঢাকায় আসেন। ভব ঘুরে জীবনযাপন করতেন তিনি। মানসিক সমস্যা, কথাবার্তা অসঙ্গত দেখছে যে এটা এইখানের না বা কোনো এই জন্য হলো। কারণ একটা মানুষ, আমরা একটা কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না, আর ও তো সেখানে একটা মানুষ। আমরা এই বলার মতো এর ভাষা নেই, তো আমরা সঠিক বিচার চাই। এই ঘটনায় এরই মধ্যে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো, তারপরে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেট থেকে তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই হলো আমাদের প্রশাসনিক পদক্ষেপ এবং আমরা এটা দ্রুত এক্সস্ট করার চেষ্টা করছি। দ্বিতীয়ত, আমরা একটা আইনি পদক্ষেপে গেছি। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে। সিসিটিভি ফুটেজে যাদেরকে হামলা করতে দেখা যায় তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন সহ বেশ কয়েকজন। এদের কয়েকজনকে আটক করেছে। যদি আমি পাপী হয়ে থাকতাম তাহলে আমি ক্যামেরার সামনে আসার আমার কোনো দরকার ছিল না, আমি পলাতক থাকতাম। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে মারা যান হাসপাতালে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ডিএমপি সদর দপ্তরে এসে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব জাস্টিস প্রশ্নে জানান, নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। পরে প্রকৃত অপরাধী শনাক্ত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন তিনি। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন খেয়াল রাখতে বলেন সেদিকে। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে, তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এছাড়া পুলিশের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তাদের মনোবল কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যানজটের মহানগরীতে দ্রুতগতির মেট্রো রেল জনপ্রিয়তা পায় সহজেই। তবে নগরবাসীর আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান DMTCL এর নতুন ব্যবস্থাপনা পরিচালক। 7 দিন মেট্রো রেল চলবে। যদি তিনি বলেন, MRT লাইন 6 এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করবে। আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। এর আগে ক্ষতিগ্রস্ত 2 স্টেশন চালু করতে বছরখানেক সময় লাগবে এমন কথা বলা হলেও মাত্র 62 দিনেই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এটি সংস্কার করতে খরচ হয়েছে 20.5 লাখ টাকা। তবে মিরপুর 10 নম্বর স্টেশন চালু হতে আরও কিছুটা সময় লাগবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাসির গ্লাসের মানব হলো যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের 5 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এগুলি মিলিয়ে 20.5 লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন চলাচল করে মেট্রো রেলের 198টি ট্রিপ। যাত্রী পরিবহন হয় গড়ে 3 লাখ। চলতি মাসে এ পর্যন্ত আয় হয়েছে 20.67 লাখ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান। তখন তাদের কাছে বৈদেশিক মুদ্রা পাওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তুলে কোতোয়ালি থানার সেই মামলায় ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানির পর ৫ দিন মঞ্জুর করে আদালত। আদালতে বলছে যে তাদের কাছে একটা ব্যাগ ছিল, সে ব্যাগের মধ্যে বৈদেশিক মুদ্রা ছিল, কিন্তু আমরা এরকম কোনো ব্যাগের ছবি বা অস্তিত্ব ইতিপূর্বে কখনো দেখিনি। এবং আদালতও বলেছে যে এই ব্যাগ জব্দ করা হয়েছে কিনা, তখন প্রসিকিউশন এটা উত্তর দিতে পারে নাই। দোহার থানার বিস্ফোরক আইনের মামলায়ও রিমান্ড চাওয়া হয়েছিল সালমান এফ রহমানের, তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় সে আবেদন মঞ্জুর হয়নি। তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে ধানমন্ডি থানার হত্যা মামলায়। উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আসামি হয়েছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। শামসুদ্দিন চৌধুরী মানিক তাকেও ধানমন্ডি থানায় একটি হত্যা মামলায় আবুল মোতালেব নামে এক আন্দোলনকারী নিহত হয়। সেই হত্যা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে জড়িত মর্মে তাকে আদালতে উপস্থাপিত করা হয়। আসাদুজ্জামান তাকেও উত্তরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিজ্ঞ আদালত তাকেও জেল হাজতে প্রেরণ করে। আর শাহজাহানপুর থানার রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানির মামলায় ২ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে ২ পুলিশ কনস্টেবলকে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৃহস্পতিবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী জুন নাগাদ বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণ সহায়তার আশ্বাস দেন। এ অর্থ বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে ব্যবহার হবে। প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং ওরা দেয়ার অ্যাওয়্যার। আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা পাই। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে বিশ্বব্যাংকের 7 সদস্যের প্রতিনিধি দল আগামীতেও সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। বাংলাদেশের সাথে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের ব্যাংক খাত ও আর্থিক খাত সংস্কারে কারিগরি সহায়তা দেওয়ার কথাও আমরা বলেছি। আশা করি এতে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে। তিনি বলেন, ঢাকা এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। এক্ষেত্রে সব ধরনের সমর্থন দেবে বিশ্বব্যাংক। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।